আসসালামু আলাইকুম, আমি আরাফাত ইসলাম সিয়াম, ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে এই ক্লাস 8-এর সায়েন্সের প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এবং এই একটা চ্যাপ্টার থেকে আমরা অনেক কিছু শুনবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু মুখস্থ করার এবং বোঝার জিনিস পাবো। এবার এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের সায়েন্স বইটা নিয়ে কিছু একটু বলি। তোমাদের সায়েন্স বইয়ে 14টা অধ্যায় আছে। প্রথম 5টা অধ্যায় তোমার সম্পূর্ণ বায়োলজি টপিক নিয়ে, তারপরে কেমিস্ট্রি, তারপরে আমরা পাবো ফিজিক্স। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মাঝখানে আমাদের বায়োলজির পাঠটুকুতে প্রথম চ্যাপ্টারে আমরা মুখস্থের পার্টটা বেশি পাবো, এবং এই চ্যাপ্টারে আমরা একটা ওয়ার্ড ধরে ধরে সেগুলো বিশ্লেষণ করব, ডাইসেক্ট করে দেখব যে কি কি আছে কি নাই। কেন এত জটিল করে বা এত তোমার গভীরে পড়া প্রয়োজন? এই একই চ্যাপ্টার তোমরা ক্লাস 8-এ পাচ্ছ, 9-এ পাবা, 10-এ পাবা, 11-এ পড়বা, 12-এ পড়বা। এরপরে অ্যাডমিশন ফেজ তো আছেই। যারা যেইখানে অ্যাডমিশন দিতে চাও, সেটা বিশ্ববিদ্যালয় হোক আর মেডিকেল হোক, সব জায়গায় পড়তে হবে। একই পড়া, কিছু কম বেশি হবে, কিন্তু আমরা সেই পড়াটা দিয়েই অনেক কিছু কভার করতে পারবো। তাহলে আমাদের শুরুটা, বেসিকটা খুব ভালো করে হোক। এইভাবে আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আগে ওয়ার্ড দুটো দেখি। প্রাণী জগৎ, শ্রেণীবিন্যাস। প্রাণী জগৎ, কিংডম। এই প্রাণী জগতের কথা যেহেতু চলে আসছে, আমরা কিংডমের সাথে আরও কিছু পর্বের নাম পাবো, আরও কিছু বিভাগের নাম পাবো। শ্রেণীবিন্যাসে আমরা অনেকগুলো ধাপ দেখতে পারবো, 7টা ধাপ দেখতে পারবো। এরপর শ্রেণীবিন্যাস করা হলো কেন? তোমার এত বড় প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাস করার একটাই কারণ, আমাদের 15 লক্ষ প্রাণী আছে। 15 লক্ষ প্রাণীদের তোমার প্রত্যেককে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য একটা ক্লু দরকার, একটা ইনফরমেশন দরকার। এতগুলো ইনফরমেশন একসাথে আমরা মনে রাখতে পারি না। প্রায় 9,000-10,000টা ইনফরমেশন দরকার যদি আমি শুধুমাত্র 10টা প্রাণীর কথা মনে রাখতে চাই। এতগুলো ইনফরমেশন কিভাবে মনে রাখতে পারি? এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাসটা ব্যবহার করে মনে রাখতে পারি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি এত প্রাণী চিনব কিভাবে। এখানে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। 13 লক্ষ প্রজাতির প্রাণী, এত প্রজাতির প্রাণী, এতগুলো প্রাণী কিভাবে বিজ্ঞানীরা মনে রাখবে? তার জন্যই এই শ্রেণীবিন্যাসটা নিয়ে আসা হলো। আমরা দেখি শ্রেণীবিন্যাস কাকে বলে। সহজে, সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্ত করার পদ্ধতিটাকেই বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। সহজে নাম্বার 1, সুশৃঙ্খলভাবে নাম্বার 2, আর নাম্বার 3 তোমার হলো পদ্ধতি, বিন্যস্ত করার পদ্ধতি। এই 3টা ওয়ার্ড আমাদের মাথায় রাখতে হবে। সহজে মনে রাখবো কিভাবে? এই জন্য আমাদের শ্রেণীবিন্যাস দরকার, যেটা নিয়ে পড়াশোনাকে তোমার বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি নিয়ে তোমার বিজ্ঞানীরা প্রথম গবেষণা শুরু করেন 1700 সালে। 1900 সালের দিকে আমরা কিছু উন্নত শ্রেণীবিন্যাস পাবো, তবে একদম প্রাথমিকভাবে শুরু করা হয় 1700 সালের দিকে। 1764 সালের দিকে আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, একজন সুইডিশ বিজ্ঞানী, তার বিখ্যাত বই স্পিসিস প্ল্যান্টারাম, এই বইয়ের মধ্যে উনি প্রাণী জগৎ নিয়ে আলোচনা শুরু করেন, শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা শুরু করেন। এই জন্য তোমার এই প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিন্যাসের জনক, ফাদার অফ ট্যাক্সোনমি। এছাড়া আমরা আরো 3জন বিজ্ঞানীর নাম পাবো, অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস। অ্যারিস্টটলের কথা যেহেতু চলে আসলো, একটা জিনিস জেনে রাখা ভালো, অ্যারিস্টটল তোমার প্রাণী জগতের জনক, অ্যারিস্টটল। এটা জাস্ট জেনে রাখলে আমরা সামনে ক্লাসে যখন আরো পড়বো, তখন আরো কিছু শ্রেণীবিন্যাস পাবো। অ্যানাইমিয়া, তারপরে হলো তোমার মেরুদণ্ডী, অমেরুদণ্ডী নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। জাস্ট এটুকু জেনে রাখো, প্রাণী জগতের জনক।
এবার আবার সামনে আগাই। ক্যারোলাস লিনিয়াস যখন তার বইতে স্পিসিস প্ল্যান্টার নামে এক একটা প্রাণী নিয়ে গবেষণা করা শুরু করেছিলেন, সেই প্রাণীর বৈশিষ্ট্যগুলো আলাদা করতেন, তাদেরকে উনি এক একটা নির্দিষ্ট নামে, একটা ইউনিক নামে নাম দিয়ে রাখতেন। এই নামকরণ করাটা সায়েন্টিফিক্যাল ছিল, উনি আন্দাজে এক একটা নাম দিয়ে রাখতেন না, ওনার নিজের খেয়াল খুশি মতো নাম দিতেন না। এই নামকরণটাকে তোমার বলা হয় দ্বিপদ নামকরণ, যেটাকে ইংলিশে আমরা বলি বাইনোমিয়াল নোমেনক্লেচার। জাস্ট ওয়ার্ডটা একবার দেখে রাখো, বাইনোমিয়াল নোমেনক্লেচার। এখানে বাইনোমিয়াল দুইটা নাম বিশিষ্ট, দুটো পদ বিশিষ্ট, বাইনো পদ, আর নোমেনক্লেচার মানে তোমার নাম বোঝায়, জাস্ট একবার জেনে রাখো। দ্বিপদ নামকরণ কাকে বলে একবার দেখে আসি। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুইটি অংশ বা দুটি পদ বিশিষ্ট হয়ে থাকে। এই দুটি অংশের প্রথম অংশটির নাম হয় গণ, সে প্রাণীর গণ এর নাম, এবং দ্বিতীয় অংশটির নাম হয় প্রজাতির নাম। কি কি? প্রথম অংশটি গণের নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। এই দ্বিপদ নাম, এই নামকরণকে তোমার বলা হয়ে থাকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। এই কথাগুলো খেয়াল রাখবা, দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। এবার নামকরণে একটা এক্সাম্পল আমরা আমাদের জানা উচিত, জেনে রাখা ভালো, যে মুখস্থ করে রাখা ভালো। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স নামটা যেহেতু লেখা হলো, এবার নামটা নিয়ে আমরা একটু দেখে আসি যে এই নাম লিখলাম, এই নামের মধ্যে তোমার কি কি আছে, এর মধ্যে আমরা কি কি নিয়ম নিতে পাবো, বা এখানে তোমার কেন এটাকে তোমার এত কঠিন বা জটিল মনে হচ্ছে আমরা দেখি। বাইনোমিয়াল নোমেনক্লেচারে তোমার হোমো স্যাপিয়েন্স নামটা যখন আমরা লিখলাম, হোমো শব্দের তোমার হোমো স্যাপিয়েন্স ওয়ার্ড দুইটাই আমরা খুব একটা পরিচিত না, কখনো শুনি নাই। এই ওয়ার্ড দুইটা তোমার আসছে ল্যাটিন ভাষা থেকে। কোন ভাষা থেকে? ল্যাটিন ভাষা থেকে। বা ল্যাটিনের মতো, ল্যাটিন ভাষা বা ল্যাটিনের মতো ভাষা থেকে। এরপর এই নামের মধ্যে আমরা একটা জিনিস দেখি, নামের মধ্যে তোমার প্রথম অক্ষরটা, একদম প্রথম অক্ষরটা ইংলিশের লেখার নিয়মের মতোই বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার হবে, এইচ ক্যাপিটাল লেটার। বাকি সকল অক্ষর তোমার শর্ট লেটারে ছোট হাতে হবে। এই হলো একটা রুল। এই আরেকটা রুল তোমার ল্যাটিন ভাষায় হবে। এরপর এই নামের মধ্যে আরেকটা জিনিস দেখি, সে জিনিসগুলো হলো তোমার প্রথম যে নামটা, যেটা আমরা এখানে পড়ে আসছি গণের নাম, এবং দ্বিতীয় নামটা তোমার স্যাপিয়েন্স প্রজাতির নামের একটা অংশ। হোমো গণের নাম, মানুষ কোন গণের প্রজাতি? হোমো গণের প্রজাতি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই নামটা লেখার সময় আমার এইখানে অন্য কোনো অক্ষর আমরা ইতালিকে লিখি নাই, একটু ব্যাকা করে লিখি নাই। প্রত্যেকটা অক্ষরই তোমার সোজা করে আছে, এরকম ব্যাকা করে কোনো অক্ষর আমরা লিখি নাই, প্রত্যেকটা অক্ষরই সোজা করে আছে। এই নামটাই, শুধুমাত্র এই পার্টিকুলার নামটাই কেন আমরা কার্ভ করে ইতালিকা লিখলাম? কারণটা হলো তোমার যখন মুদ্রণ বা কোনো জায়গায় প্রিন্টিংয়ের ক্ষেত্রে, পাবলিকেশনের ক্ষেত্রে তোমার নামটা লেখা হয়, তখন আমরা বৈজ্ঞানিক নামগুলো ইতালিক অক্ষরে লিখি, যেটাকে তোমার এরকম একটু ব্যাকা করে দেখা যায়, একটু কোণাকুনি করে ইতালিক অক্ষরে লিখি। যদি আমি এই নামটা হাতে লিখতাম, সেখানে আবার আরেকটা নিয়ম, হাতে লেখার ক্ষেত্রে আমরা নামটা লিখতাম এভাবে, হোম নাকি হোমো? অবশ্যই হোমো, এটা খেয়াল রাখবো, হোমো স্যাপিয়েন্স। আমি নামটা হাতে লিখলাম, হোমো স্যাপিয়েন্সই লিখলাম। চেঞ্জ কি? চেঞ্জটা হলো নাম্বার ওয়ান চেঞ্জটা হলো আমাদের, আমরা কোনো ইতালিক বা কোনাকুনি অক্ষরে লিখি নাই। আর নাম্বার টু কি? নাম্বার টু হলো এই নামগুলোর নিচে তোমার আন্ডারলাইন দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি আবার একটু বলি, তোমার হোমো স্যাপিয়েন্স নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, অক্ষরটা ইতালিক হবে, ল্যাটিন ভাষা লিখতে হবে, এবং প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতির হবে। এরপর আমরা সামনে আগাই।
এই যে গণ আর প্রজাতি, এই গণ আর প্রজাতির কথা যেহেতু আমরা শুনে আসছি, গণ কি প্রজাতি কি, এটা তার প্রশ্ন জাগেই মাথায়। এই শ্রেণীবিন্যাস করার সময় ক্যারোলাস লিনিয়াস আমরা দেখে আসছি, ক্যারোলাস লিনিয়াস এরকম একটা সিঁড়ির মতো ধাপের কথা বলেছিলেন, 7টা ধাপ, নেস্টেড হায়ারার্কি বলা হচ্ছে। এই 7টা ধাপ উপর ভিত্তি করে তোমার সম্পূর্ণ প্রাণী জগৎকে অনেক শর্টে জানা যায়। কিভাবে, একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কিংডমে মানুষের সংখ্যা এখন কত, 800 কোটি মিলিয়ন বা যাই একটা বলো। এই এতগুলো মানুষের মধ্যে তোমার পর্ব দিয়ে ভাগ করা হলো, মানুষ না, এটা অন্য প্রাণীর কথাই বলি। এই 800 কোটি 8 লক্ষকে আমরা 80,000-এ নিয়ে আসলাম এক পর্বের নাম দিয়ে। এটাকে আমরা নিয়ে আসলাম ধরো 8,000-এ। তারপর এটাকে গর্বের মানে বর্গের নামটা দিয়ে নিয়ে আসলাম কোথায়, 800-তে। তারপরে 80, তারপরে তোমার 8টা, সর্বশেষে একটা স্পিসিসের নাম দিয়ে আমরা একটা মাত্র প্রাণীকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে কি করলাম, আমরা বিশাল প্রাণী জগৎকে, ধরো 15 লক্ষ প্রাণী, 15 লক্ষ প্রাণীকে আমরা মাত্র একটা নামে আলাদা করলাম একটা স্পিসিসের মাধ্যমে। এই ধাপগুলো আমার সাথে একবার করে বলবা, কি কি ধাপ আছে। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কি কি? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই 7টা নাম মুখস্থ করে রাখতে হবে। ইংলিশ নামগুলো আমাদের দেখতে হবে কি কি আছে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এই 7টা নাম আমাদের মুখস্থ রাখতে হবে। এখান থেকে তোমাদের আগেকার সময়, আগে বোর্ড পরীক্ষা যখন হতো, এখন বৃত্তি পরীক্ষা হয়, একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি, সবচেয়ে ক্ষুদ্রতম পদ কোনটা, ক্ষুদ্রতম তোমার শ্রেণীবিন্যাসের ধাপ কোনটা। তোমার প্রজাতিকে বলা হয় ক্ষুদ্রতম শ্রেণীবিন্যাসের ধাপ। ক্ষুদ্রতম, এই ওয়ার্ডটা খেয়াল রাখবা। ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম শ্রেণীবিন্যাসের ধাপ কোনটি, প্রজাতি, স্পিসিস। এবার আমরা সামনে দেখি। আমরা এবার আমাদের মূল পড়ার মধ্যে প্রবেশ করব, তার আগে আমরা একটা বেসিক ধারণা দিয়ে রাখি। ধারণাটা হলো, আমরা এখন যেগুলো পড়ব, এই পড়াগুলো কিভাবে পড়তে হবে, কি কি করতে হবে, সেটা একটা টিপস দিয়ে রাখি। পড়াগুলো পড়ার আগে, ধাপগুলো পড়ার আগে, নাম্বার 1 আমাদের দেখে রাখতে হবে, সংখ্যাগুলো দেখে রাখতে হবে। সংখ্যা, নাম্বারস। কি কি নাম্বারস দেখে রাখতে হবে। নাম্বার হলো তোমার আমাদের সম্পূর্ণ প্রাণী জগৎকে 33টি পর্বে ভাগ করা হয়েছে। 33টা পর্ব, এর মধ্যে আমরা দুটো অংশে ভাগ করে থাকি, দুটো ধাপে ভাগ করে থাকি। একটা হলো মেজর পর্ব, আর একটা তোমার মাইনর পর্ব। তাহলে মেজর পর্ব আর মাইনর পর্ব যে ভাগ করা হলো, মেজর পর্বের সংখ্যাটা মনে রাখতে হবে, সেটা হলো 9টা, আর বাকিগুলো তোমার হলো মাইনর পর্ব। আমাদের ক্লাস 8-এর বই বা আমাদের তোমার এইচএসসি লেভেল পর্যন্ত আমরা জাস্ট এই মেজর পর্বগুলো নিয়ে খুব ভালো করে পড়ে আসবো, খুব ডিটেলসে পড়াশোনা করব। আমাদের এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, 9, 33টা মনে রাখতে হবে। আর কি করব, আর এই যে প্রত্যেকটা পর্ব পড়া হবে, প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা নাম আছে, প্রত্যেকটা নাম তোমার অনেক ইম্পর্টেন্ট। কিভাবে, এই নামগুলো, নেমগুলো যখন আমরা পড়ব, প্রত্যেকটা ধাপ পড়ার সময় দেখব যে প্রত্যেকটা নামের আলাদা অর্থ আছে, এই জন্য এদের এই নামগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা নাম আমরা বিশ্লেষণ করে পড়ব, এটা আমাদের প্রথম কাজ থাকবে। দ্বিতীয় কাজ থাকবে, প্রথম কাজ হলো নাম্বার, দ্বিতীয় কাজটা হলো আমাদের নামগুলো। আরেকটা কাজ থাকবে কি, আরেকটা কাজ থাকবে হলো যখন আমরা পড়তে যাব তখন এই নামগুলো দেখার সাথে এই নামের মধ্যে কিছু বৈশিষ্ট্য লুকিয়ে থাকবে, সেই বৈশিষ্ট্যগুলো বের করব। মূল বৈশিষ্ট্য, এই যে মূল বৈশিষ্ট্যগুলো যখন পড়তে যাব,
এই মূল বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারি, বাকি বৈশিষ্ট্যগুলো আমরা আস্তে আস্তে এমনি লিখতে পারবো। মূল বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে। আমরা পরিফেরা পড়লাম, পরিফেরা, পোরাস, ফেরি, এই নামের মধ্যে যে ছিদ্রাল কথা বলা, এইভাবে আমরা প্রত্যেকটা মূল বৈশিষ্ট্য মনে রাখতে পারি। আর কি, আর আমার ফাইনালি মনে রাখতে হবে উদাহরণগুলো। এটাই তোমার সবচেয়ে ফাইনাল পার্ট এবং সবচেয়ে কঠিন পার্টগুলোর একটা, কারণ এই নামগুলো এই ভাষার সাথে আমরা কেউই পরিচিত না, কেউই ল্যাটিন শিখে আসি নাই, সবাই বাংলা ইংলিশ শিখে আসছি। এই ল্যাটিন নামগুলো আমাদের মুখস্থ করতে হবে। এই যে আমরা বুঝলাম তোমার এই প্রাণীটার নাম এরকম হলো কেন, মূল বৈশিষ্ট্য বের করলাম, এরপর আমাদের কাজ হবে কি, শুধু মুখস্থ করা। মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। আমরা এতগুলো পড়া একদিনে তো মুখস্থ করতে পারবো না, আমাদের কাজ থাকবে রিভিশন, রিভিশন আর রিভিশন, শুধুমাত্র রিভিশন করতে হবে। এই চ্যাপ্টারটা প্রচুর রিভিশন করতে হবে। যখনই সময় পাবা এই চ্যাপ্টারটা দেখবা, যখনই তোমার পরীক্ষার আগে হোক, সেটা কয়েকদিন আগে হোক, প্রত্যেকটা দিন অল্প অল্প করে এই চ্যাপ্টারের পড়াটা আবার পড়ে যাবা। আর তোমাদের আরেকটা কাজ থাকবে, তোমরা নিজেরা নোট তৈরি করবা। এই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে তোমরা নিজেরা নোট তৈরি করে রাখবা। তোমাদের নোট যত ভালো হবে, তোমরা সেই নোটগুলো দেখে খুব ভালো করে মনে রাখতে পারবা। তোমাদের মাথায় সেই পড়াগুলো অনেক মনে থাকবে। পরীক্ষার হলে যখন যাব, পরীক্ষার হলে তোমার সবগুলো 14টা অধ্যায় শুধুমাত্র সায়েন্সে, আর এইদিকে তোমার বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো মনে রাখতে হবে। এতগুলো পড়া মনে রাখার ক্ষেত্রে তোমার এই নোটস আর রিভিশন, এই দুটা মাস্ট। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আমরা এরপর অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।